আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমন এক উদ্যোগ যা দেশের গণতান্ত্রিক যাত্রায় একদিকে আশ্বাসের প্রতীক, অন্যদিকে দীর্ঘমেয়াদে প্রশ্নের জন্ম দেয়া একটি ব্যবস্থাগত সংকট। যখন ক্ষমতাসীনদের কর্তৃত্ববাদী আচরণে গণতন্ত্রের পথ রুদ্ধ হয়ে পড়ে, তখন এই তত্ত্বাবধায়ক সরকারকে দেখা হয় সাময়িক সমাধান হিসেবে, যা অন্তত নির্বাচনের সময় সমান মাঠ তৈরি করে গ্রহণযোগ্যতা বাড়াতে পারে। কিন্তু এই ব্যবস্থার স্থায়িত্ব নিয়ে সবসময় প্রশ্ন ছিল, কারণ এটি কোনো টেকসই গণতান্ত্রিক মডেল নয়, এটি কেবল সংকটকালে কার্যকর এক অবলম্বন। সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে বহু বছর পর তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনরাগমন যেমন আশার আলো সঞ্চার করেছে, তেমনি নতুন করে সন্দেহ উত্থাপন করেছে। ঠিক কী ধরনের পরিবর্তন ঘটবে? সত্যি কি গণতন্ত্র ফিরে আসবে, নাকি কেবল নির্বাচনের আয়োজন পাল্টে যাবে কিন্তু রাজনৈতিক সংস্কৃতি অপরিবর্তিতই থাকবে? বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র এবং আগামীর রাজনীতি নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। বাংলাদেশের অভিজ্ঞতা বলছে, নির্বাচন যতই গ্রহণযোগ্য হোক, জিতেই যদি রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী আচরণে ফিরে যায়, তাহলে সেই নির্বাচনের কোনো স্থায়ী সুফল পাওয়া যায় না। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তুলনামূলকভাবে ভালো নির্বাচন হয়েছিল ঠিকই, কিন্তু দলগুলো ফলাফল মেনে নিতে পারেনি। সংসদে বিরোধী দলগুলো অবমূল্যায়িত হয়েছে, আর ক্ষমতাসীন দলগুলো নির্বাচনের পরও গণতান্ত্রিক আচরণে অনীহা দেখিয়েছে। অর্থাৎ সমস্যা মূলত সেই মানসিকতাতেই, যা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের শিকলে আবদ্ধ রাখে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক ধারণার উত্থান হয়েছিল এরশাদ বিরোধী আন্দোলনের সময়। এরশাদ পতনের পরে ক্ষমতায় আসে বিএনপির সরকার। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থাহীনতা চরমে উঠলে মহাবিপর্যয়ের মতো পরিবেশ তৈরি হতে থাকে। বিশেষ করে বিএনপি সরকারের সময়ে মাগুরা নির্বাচন নিয়ে কারচুপি পুরো বিষয়টিকে আরও জটিল করে তোলে। সেই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামের আমির অধ্যাপক গোলাম আজম প্রথম তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রদান করেন এবং এটি আদায়ের জন্য জামাত, আওয়ামী লীগ সহ আরও কিছু দল যুগপৎ আন্দোলনের মাধ্যমে বিএনপি সরকারকে তত্ত্বাবধায়ক পদ্ধতি মেনে নিতে বাধ্য করেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রথম অস্থায়ী সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে সুশাসনের আশ্বাস দিয়েছিল। (1996) সালে সকল বড় দল আন্দোলনের মাধ্যমে এই ব্যবস্থা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করে এবং 1996, 2001 এবং 2008 সালের নির্বাচন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়। কিন্তু 2011 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে এই ব্যবস্থা তুলে দেওয়া হয়, যা পরবর্তী সময়ের নির্বাচনী অস্থিরতা ও বৈধতা সংকটের নতুন মাত্রা তৈরি করে। 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের রাতের ভোট বিতর্ক এবং 2024 সালের অস্থির পরিস্থিতি এই ভুল সিদ্ধান্তের ফলেই ধীরে ধীরে জমাট বাঁধে। আজ পরিস্থিতি এমন একটি পর্যায়ে এসেছে যেখানে ইতিহাসের পরিহাসে সেই একই রাজনৈতিক শক্তি পুনরায় তত্ত্বাবধায়কের দাবি করছে, যারা একসময় এই ব্যবস্থাকে বাতিল করেছিল। বাংলাদেশে আজ নির্বাচনের প্রতিযোগিতা এক ধরনের বাণিজ্যিক বিনিয়োগে পরিণত হয়েছে। প্রার্থীরা বিপুল অর্থ ব্যয় করে নির্বাচন করেন, কারণ জানেন এই বিনিয়োগ ক্ষমতায় গেলে নানা মাধ্যমে মুনাফায় রূপান্তর করা যাবে। সরকারি টেন্ডার, কমিশন, ব্যাংক সুবিধা, আমলাতান্ত্রিক ছত্রছায়া এবং ক্ষমতার বাণিজ্যের নানা পথ রয়েছে। অর্থদাতারাও রাজনৈতিক ক্ষমতার নিরাপত্তা ও সুবিধা পাওয়ার প্রত্যাশায় বিনিয়োগ করেন। ফলে রাজনীতি পরিণত হয়েছে একটি দুষ্ট চক্রে, যেখানে অর্থশক্তির রাজনৈতিক ক্ষমতা তৈরি করে এবং রাজনৈতিক ক্ষমতা সেই অর্থ শক্তিকে আরও প্রসারিত করে। এই চক্র গণতন্ত্রের চার ভিত্তি সমতা, স্বচ্ছতা, জবাবদিহি ও অংশগ্রহণ সবই ক্ষয় করে দেয়। সাধারণ মানুষ রাজনীতির প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায়, কারণ নির্বাচনী ব্যয়সীমা আইনে থাকলেও বাস্তবে কোটি কোটি টাকার খরচ ছাড়া প্রতিদ্বন্দ্বিতাই করা সম্ভব হয় না। ফলে দেশের প্রতিনিধি হয়ে ওঠে মূলত ধনী, প্রভাবশালী ও ব্যবসায়িক অর্থ সম্পন্ন একটি ক্ষুদ্র এলিট গোষ্ঠী।
নির্বাচনী তহবিলের উৎস প্রকাশ না হওয়ায় অবৈধ অর্থ, দুর্নীতির টাকা, ব্যাংক লুটের অর্থ নির্বাচন ব্যবস্থায় ঢুকে বৈধতা পেয়ে যায় এবং নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে নয় বরং অর্থদাতাদের কাছে দায়বদ্ধ হয়ে পড়ে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দেশে অপরাধ, সন্দেহভাজন বা অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণও একটি বড় সংকট। যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে তারাই ক্ষমতার উচ্চ পর্যায়ে উঠে আসে, কারণ তাদের কাছে থাকে অর্থ, সংগঠন, বাহুবল এবং প্রভাব। এতে নির্বাচন রাষ্ট্র পরিচালনার হাতিয়ার না হয়ে অপরাধ কেন্দ্রিক অর্থনীতিকে রক্ষায় উপায় হয়ে দাঁড়ায়। নির্বাচনের সময় বিপুল ব্যয়ের কারণে কিছু খাতে সাময়িক অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা গেলেও দীর্ঘমেয়াদী এর ফলাফল অত্যন্ত ক্ষতিকর। মুদ্রাস্ফীতি, অপ্রয়োজনীয় ব্যয়, প্রকল্পে দুর্নীতি, আর্থিক খাতের অস্থিরতা, ঋণ খেলাপ বৃদ্ধি এবং আর্থিক বৈষম্য চরমে ওঠে। ফলে জাতীয় অর্থনীতি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর এক কাঠামোয় আটকে পড়ে। গণতন্ত্রের প্রকৃত সংকট আরও গভীরে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ স্বৈরাচারী সংস্কৃতি, সংসদের বিরোধী দলের অবমূল্যায়ন, বিচার বিভাগের স্বাধীনতার সংকট, প্রশাসনের রাজনৈতিককরণ, গণমাধ্যমের উপর চাপ এবং মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা, এসব কাঠামোগত সমস্যার সমাধান ছাড়া তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও গণতন্ত্র শক্তিশালী হওয়ার নিশ্চয়তা নেই। প্রকৃত পরিবর্তন আনতে হলে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার, নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ, অনুদানের উৎস প্রকাশ, নির্বাচন কমিশনের প্রকৃত ক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অপরাধী, অবৈধ অর্থনির্ভর রাজনীতির উপর কঠোর নিয়ন্ত্রণ। কানাডা বা যুক্তরাজ্যের মতো দেশে কঠোর ব্যয়সীমা, অনুদান নিয়ন্ত্রণ, স্বাধীন নির্বাচন কমিশন এবং বহুদলীয় রাজনৈতিক আচরণের কারণে গণতন্ত্র স্থিতিশীল আছে। এগুলো বাংলাদেশেও গ্রহণযোগ্য হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার কেবল একটি অন্তর্বর্তী সমাধান, স্থায়ী নয়। এটি নির্বাচনকে কিছুটা বিশ্বাসযোগ্য করতে পারে, বিরোধের মাত্রা কমাতে পারে, প্রশাসনকে নিরপেক্ষ রাখতে পারে। কিন্তু নির্বাচনের পর যদি রাজনৈতিক দলগুলো আবারও কর্তৃত্ববাদী আচরণে ফিরে যায়, সংসদে বিরোধীদের ভূমিকা খর্ব করা হয়, পৃষ্ঠপোষক অর্থনীতি অব্যাহত থাকে এবং বিচার বিভাগ বা গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারে কোনো তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে না। কারণ 3 মাসের অন্তর্বর্তী সরকারের সামান্য ভূমিকার তুলনায় 5 বছরের নির্বাচিত সরকারের আচরণ বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ফিরবে কিনা তা শেষ পর্যন্ত নির্ভর করে রাজনৈতিক দলগুলোর মানসিকতা, জবাবদিহির প্রতি আন্তরিকতা, নির্বাচনে অর্থের প্রভাব কমানোর ক্ষমতা, সংসদে বহুদলীয় আচরণ নিশ্চিত করার ইচ্ছা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষার উপর। তত্ত্বাবধায়ক সরকার একটি জানালা খুলে দিতে পারে, কিন্তু সেই জানালা দিয়ে আলো প্রবেশ করবে কিনা তা নির্ভর করবে ভেতরের অন্ধকার কতটা দূর করতে দেশ সফল হয় তার উপর। গণতন্ত্র কোনো সরকারি ব্যবস্থা নয়, এটি একটি চর্চা এবং এই চর্চা রাজনৈতিক মনোভাব বদলানো ছাড়া কখনোই প্রতিষ্ঠিত হয় না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালকে বিএনপি, জামাতে ইসলামী, খেলাফত মজলিস সহ বিভিন্ন দল স্বাগত জানিয়েছে। বিএনপি বলেছে এর মাধ্যমে ফ্যাসিস্ট ব্যবস্থার পুনঃ আবির্ভাব রোধ করা যাবে। জাতীয় নাগরিক পার্টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে যুগান্তকারী বলে অভিহিত করেছে। এই রায়ের পর এই প্রশ্ন সামনে এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার কি ত্রয়োদশ সংশোধনীর মতো করে হবে, নাকি জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে গঠিত হবে। এমনকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারাও অজ্ঞাত স্থান থেকে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি জানিয়েছেন। একেই বলে ইতিহাসের পরিহাস। ক্ষমতায় থাকতে যদি আওয়ামী লীগ নেতারা বিষয়টি মনে রাখতেন, তাহলে হয়তো রাজনীতির গতিপথ ভিন্ন হতো। অন্তর্বর্তী ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনুষ্ঠিত 4টি নির্বাচনে পর্যায়ক্রমে বিএনপি ও আওয়ামী লীগ জয়ী হয়েছে, কখনো এককভাবে, কখনো জোটগতভাবে, কিন্তু রাজনীতির মঞ্চ থেকে বিতাড়িত হয়নি। 2011 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে 2014 সালে বিনা ভোটের, 2018 সালে রাতের ভোটের এবং 2024 সালে আমি জামির নির্বাচন করে আওয়ামী লীগ নিজেদেরই সর্বনাশ করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।